আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল চিকিৎসক ভাই বোন যারা উপস্থিত আছেন, তাদের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, আন্তরিকতা। যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন বা শুনবেন, তাদেরও সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। আমরা হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সের 12টি ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। এটা 13তম ক্লাস। ওই ধারাবাহিকতায় ক্লাসগুলো চলবে। আমি পূর্বে যারা ইউটিউবে দেখেছেন আমার লেকচার বা পূর্বের ক্লাসগুলো করেছেন, তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলা বলছি যে আজকের আলোচনা ওগুলো যদি পড়া থাকে, করা থাকে আর শোনা থাকে, তাইলে আপনি আলোচনাটা বুঝতে সহজ হবে। আর হঠাৎ যারা একেবারেই নতুন, তাদের জন্য আলোচনা বুঝতে একটু জটিলতা হতে পারে। প্রশ্নের আলোকে আপনি পরবর্তীতে প্রশ্ন করলে ওটা পারবেন, কোনো সমস্যা নাই। এমন না যে আলোচনা বুঝবেন না, বিষয়টা এমন না। কারণ যেখান থেকে আমি করছি এই আলোচনাটা সর্বসময় সকলের জন্য, সর্বক্ষেত্রে দরকার, চিকিৎসক হতে হলে দরকার। যেমন মনে করেন, আমি যে কথাটি মনে করতেছি সেটা হলো যে আপনার আগেই জানা দরকার যে হোমিওপ্যাথি আরোগ্যের জন্য কতগুলো নিয়ম নীতি মেনে যেতে হয়। এই নিয়ম নীতিগুলো যদি আমি না মানি, আমি না জানি, তাহলে আসলে একজন রুগী আপনি চিকিৎসা করবেন, এখানে যারা বসা আছেন সবাই ডাক্তার, তা আপনি একজন রুগীর চিকিৎসা করবেন। আপনি চিকিৎসা করলে এটা আরোগ্য হচ্ছে কি হচ্ছে না এই ধারণা যদি আপনার না থাকে, তাইলে আপনি ম্যাট্রিয়া মেডিকা পড়ে পণ্ডিত হন আর রেপার্টরির বিরাট বিশেষজ্ঞ হন, তাতে কিছু আসে যায় না। আপনি নিজে বুঝতে পারছেন না যে ওষুধটা খাওয়াবার পরে তার ভিতরে কি প্রতিক্রিয়া হলো। প্রতিক্রিয়াটা বোঝার জন্য এই নীতিটা, হোমিওপ্যাথির নীতি অন্যপ্যাথির নীতির সাথে অনেকটাই পার্থক্য আছে। পার্থক্যগুলো আলোচনার বিষয় এখানে না। তো আমি শুধু হোমিও আরোগ্য নীতিটা সবাই অনেকেই জানেন, তারপরও একটু বিশ্লেষণাত্মকভাবে আমি আলোচনাটা করব। কারণ আপনি একজন ডাক্তার, আপনি মুমূর্ষু রোগী হোক বা যে কোনো রোগী হোক, আপনি ঔষধ দেবেন। ঔষধ দেওয়ার পর আপনার অবজারভেশন, আপনার ধারণা, আপনার বুঝা, এই যে বিষয়গুলো যদি জানা না থাকে, আপনি ওষুধ দেওয়ার পরে রুগী যা বলবে তার কথা আপনি বুঝবেন না। আপনি না বুঝে অনাহুতভাবে তাকে কতগুলো ওষুধ দিয়ে দেবেন। এই কাজগুলো আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে। তো এটা হেনিম্যানই এই আরোগ্য নীতিটা হেনিম্যানই দিয়েছেন, কিন্তু তিনি বিচ্ছিন্নভাবে অর্গাননের মধ্যে ছড়ানো ছিটানো তার কথাগুলো আছে, সব কথাগুলোই আসে হেনিম্যানের। কিন্তু পরিশ্রম করে ডক্টর হেরিং তিনি অনেক সময় গুছিয়ে কথাটা বল, যে এইভাবে বললে মানুষের বুঝতে সহজ হবে। তিনি তো দার্শনিক ছিলেন, তার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তিনি কথা বলেছেন। সে কথাটা আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার, যারা বুঝতে কম বুঝি, তাদের জন্য গুছিয়ে ডক্টর হেরিং মূলত তিনটি কথা, কেউ কেউ 4টি কথা বলেন। যে 4টি কথা যদি মনে রাখি বা 3টি কথা মনে রাখি, তাইলে আমরা আরোগ্যের ধারাটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেই 4টি বা 3টি কথা কি? 3টি কথা জানলেই চলবে। সংক্ষেপ যত করা যায় এবং বিশ্লেষণাত্মক ভাবে যদি আপনি ওই সংক্ষিপ্ত কথাটাকে জেনে যান, তাইলে আপনি পুরোটা জানলেন। এই জন্য যত সংক্ষেপণ করা যায় এটা একটা ভালো দিক, কিন্তু বিশদ ব্যাখ্যাটা নলেজের মধ্যে থাকতে হবে। যেমন রোগটা আসলে কোথায়? রোগটা ভিতরে, রোগটা বাইরের কোনো জিনিস না। বাইরের জিনিসগুলোর চিকিৎসা হোমিওপ্যাথি করে না, সেটা সার্জারির আওতা বহির্ভূত। এই জন্য হ্যানিম্যান বলেছেন সার্জারির আওতা বহির্ভূত চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথি। তাহলে বাইরে থেকে একজনে একটা দা দিয়ে কোপ দিল, রক্ত ঝরছে, এটা এখন আপনি যদি বলেন যে রক্ত ঝরতে থাক, আমি মেডিসিন দিয়ে ভালো করবো, এটা একটা মূর্খতা।
তাকে হাসপাতালে পাঠাতে হবে, সেলাই দিতে হবে, তাকে ওখানে ব্যান্ডেজ করতে হবে, সার্জারির আওতায় এই কাজটা সার্জারির আওতায়। মুমূর্ষ একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে একটা এমন রুগী, দেখা গেল যে তার ফ্যাকাশ হয়ে গেছে, গর্ভ অবস্থায়, জীবন যায় যায়, মানে আর বাঁচবে না এরকম, শ্বাস প্রশ্বাস বন্ধ হচ্ছে, সেই মুহূর্তে আপনি আপনি চিন্তা করতেছেন, মানে তার যে অবস্থাটা আপনি বুঝতে পারতেছেন না যে ঘটনাটা, না বুঝেও বলতেছেন ওষুধ দিয়ে দেব, ওষুধে ডেলিভারিটা ঠিক হয়ে যাবে। এই ধারণাটা ঠিক না। আগে বুঝতে হবে যে কন্ডিশনটা কি, অবস্থাটা কি রুগী, সে অবস্থায় তার কি পর্যায়ে সে আছে, এই পর্যায়ে জেনে বুঝে তাকে সাজেশনটা দিতে হবে। যদি সার্জারির পর্যায়ে হয় সার্জারিতে পাঠিয়ে দিতে হবে, কিন্তু সর্বক্ষেত্রে সার্জারি আমরা পছন্দ করি না। নাকে পলিপাস বলে সার্জারি করে, এটা ইউজলেস কথা। নাকের পলিপাস মেডিসিন আছে, মেডিসিন দিলে ভালো হবে, এবং হোমিওতে ভালো হয়, একটা টিউমার ভালো হয়। যদি টিউমার বিগলিত হয়ে যায়, ক্যান্সার ফর্ম করে, এবং সেই ক্যান্সারটা যদি চারিদিকে ছড়িয়ে যায়, ব্লাড সহ সব দিকে ছড়িয়ে যায়, সেই অবস্থায় ক্লোজ করা সম্ভব না, ভালো হবে না, এটা বুঝতে হবে। মানে বিজ্ঞতার দরকার আছে, বুঝার দরকার আছে। তাহলে আরেকটু আছে রোগটা ভিতরে, তাইলে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো রোগটা হলো ভিতরে। তাহলে ভিতর থেকে বাইরের দিকে রোগের বহিঃপ্রকাশ। তাইলে আরোগ্যটাও কিন্তু তাই, আরোগ্য হবে কিরকম, ভিতর থেকে বাইরের দিকে বুঝতে হবে। যেমন একটা উদাহরণ না দিলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। যেমন মনে করেন একজনের যে কোনো ভাবেই হোক আঁচিল ছিল, কেটে চুল দিয়ে কেটে হোক, যেভাবেই হোক, বর্তমানে মেডিকেল কলেজগুলোতে খুঁটিয়ে খুঁটিয়ে উঠাবার একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, তো সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে উঠানো হোক, যে কোনো ভাবেই হোক, রক্ত ঝরলো, পরে আপনি রক্তটা বন্ধ করে দিলেন, চাপা পড়লো, আঁচিল চাপা পড়লো। এই আঁচিল চাপা পড়ার কারণে সে কিন্তু পাগলও হতে পারে, ম্যাড হয়ে যেতে পারে। একজিমা ছিল, পায়ে একজিমা, আমার নিজস্ব জানা রোগী, পায়ে একজিমা ছিল, একজিমা সে কি মলম না, ওই টোটকা চিকিৎসা, গ্রামের টোটকা চিকিৎসা দিয়ে একজিমাটা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে দীর্ঘদিন, প্রায় 20টি বছর ভালো ছিল, কিন্তু ভালো ছিল অর্থ ভালো ছিল না, তার ধ্বজভঙ্গ হয়ে গেছে, বিয়ে করতে চাইতো না, তার ভিতরে পাগলামি, মেন্টাল অবস্থাটা এমন অবস্থায় চলে গেছিল যে সে যা কথা বলে তা ঠিক না, সূচিবায়ী অগ্রস্ততা তার ভিতরে দেখা দিয়েছে, এবং তার ভিতরে কুটিলতা দেখা দিয়েছে। সাইকোটিক যতগুলো মায়াজাম ক্লাস আমি করেছি, পিছনের গুলা শুনে নেবেন, যে সাইকোটিক যতগুলা প্রবলেম থাকার কথা সবগুলা তার আসছে, আমি চিকিৎসা করেছি ইনশাল্লাহ। সেই চিকিৎসার পরে তার পায়ে সেই যে একদিমা চাপা পড়েছিল সেটা বের হয়ে আসছে। তখন সে খুব বলে যে আমার তো এতগুলো সমস্যা হয়ে গেছে, এভাবে একদিমা বের হয়েছে। তো একদিমা যে বের হলো বা এটা তার ভিতরে সমস্যা সৃষ্টি করলো, এইটা ভিতরে ছিল সুপ্ত অবস্থায়, সেটা বাইরে চলে আসছে, বাইরে সে কি আরেকজনের দিকে যাচ্ছে, এটা বুঝতে হবে। এরকম উদাহরণ কিন্তু দিতে আরো পারা যাবে, কিন্তু উদাহরণ দিতে সময় চলে যাবে। একটা সালফারের রুগী, এই অবস্থাটা সেও আমার আত্মীয়র মধ্যেই ঘটেছে, সেও তার একেবারে ম্যাড, প্রায় আমার প্রতিবেশী, তার একজিমা চাপা পড়ে গেছে, কিন্তু পরে সে ওই ঠিক সালফারের যেরকম আছে, সালফারের রুগীরা অহংকারী, সালফার নিজেকে রাজা বাদশাহ মনে করে, সেরা সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, সেরা জামাটা রং করে 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 বলে যে আমি বাদশাহ, আমরা জাহাঙ্গীর, এই ধরনের কাগজ টোকায় তারপর তার পকেটে রাখে, এগুলাকে সে বিরাট মূল্যবান কিছু মনে করে, এগুলা সালফারের লক্ষণ, মানসিক লক্ষণ। ঠিক সালফারের এই লক্ষণটা যখন পেলাম, তার মা বিভ্রান্তি, আমি তাকে সালফার দিয়েছি, সালফার 2, 3, 4 খাওয়ার পরে সে তার ভিতর থেকে এত একজিমা বের হলো, ওই দানা দানা, ওই একজিমা না, শুধু ফোড়া, বিস্ফোরা, এরকম অনেক কিছু, চর্মরোগ জাতীয় অনেক কিছু বের হলো। সে ভালো হয়ে প্রায় গেল, এবং সে দোকানদারি শুরু করলো আবার, কিন্তু তাকে ওই যে এই চুলকানি খুজলি পাঁচটার জন্য আবার তার মা জোর করে তাকে মলম দেওয়া শুরু করলো, যে এগুলা ভালো হয়ে যাবে। আমি নিষেধ করেছিলাম কোনোদিনই যেন মলম না দেয়, আবার সে পাগল হয়ে গেছে। এই যে অবস্থাটা, এটা হলো আরোগ্যের আসলে আরো উদাহরণ দেওয়া যাবে, দরকার নেই। এই ভিতর থেকে বাইরের দিকে আরোগ্য, যদি ভিতর থেকে কোনো রোগ চাপা পড়ে যায়, সেটা যদি বাইরে চলে আসে, তাইলে সেটা বোঝা যাবে যে আরোগ্যের দিকে যাচ্ছে।
যেমন দেখা যাক, এটা আমি বাস্তবে একদিন আমার খুব মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, খারাপ লাগতেছে, ডান দিকের হাতটা ব্যথা করতেছে, কোষ্ঠকাঠিন্য, গ্যাস আছে। এটা বুঝতে পারতেছেন যারা একটু ম্যাটেরিয়ামেডিকার সাথে জড়িত তারা বুঝতে পারতেছেন এটা লাইকোর কথা বলতেছি আমি। ঠিক লাইকোপোডিয়ামের অবস্থাটা দেখলাম যে আমার শরীরের মধ্যে আছে। আমি মাথাটাও খুব কেমন যেন গরম, এবং ব্যথা তো আছেই, ডান দিকে ব্যথা করতেছে। সবকিছু সঠিক নির্বাচন করে আমি চিন্তা ভাবনা করে লাইকো খেলাম। তো লাইকো খাওয়ার পরে আমি যেহেতু ডাক্তার, আমি চিন্তা করলাম যে লাইকোটা কিভাবে কাজ করে এটা আমি একটু উপলব্ধি করবো। তো এমন সময় আমি খেয়েছি, আপনারা জানেন 4টা থেকে রাত 8টা পর্যন্ত লাইকোর বৃদ্ধি। এগুলো মনে রাখবেন, এগুলো নোট করে ফেললে আরো ভালো। রাত্রে হঠাৎ টুকরা 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 কথা, যে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত লাইকোর বৃদ্ধি। হ্যাঁ, তো আমি 8টার পরে আমি খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবার আগে আগে নীরব অবস্থায় আমি লাইকোপোডিয়াম খেলাম। খাওয়ার পরে মানে আমার টার্গেট হলো যে ঔষধটা কিভাবে কাজ করে সেটাকে অনুভব করা, উপলব্ধি করা। তো আমি ওষুধটা খাওয়ার পরে প্রায় 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আমি কারোর সাথে কথা বলি, হাতটা ঠিকভাবে করে ঘুমিয়েছি। এখন মনে হলো আমার মানে যেমন মনে করেন জ্বরের সময় খুব আপন লোক মাথায় হাত বুলিয়ে দিলে যেমন লাগে, আমার মনে হলো যে কেউ হাত বুলিয়ে দিচ্ছে, ধীরে 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 নিচে নামছে। আমার হাতেও ব্যথা ছিল। তো দেখেন তাইলে শুরুটা হলো কোত্থেকে? শুরুটা হলো উপর থেকে নিয়ে আরোগ্যের নীতি হলো ডাউনওয়ার্ড, নিচের দিকে। সর্বসময় এই কথাটা যে ঠিক থাকবে এটা নাও হতে পারে, এটা আবার একটা জটিল ব্যাখ্যা আছে। এই ক্লাসের জন্য আমি যা বলছি এটাই উপযুক্ত, এরপরে বিশদ আরো আলোচনা আছে। এটা সব সময় যে ঠিক থাকবে এটা একেবারে নির্ধারিত যে ডাউনওয়ার্ড সব। যেমন মনে করেন চোখে ব্যথা আছে, মাথা ব্যথা আছে, তারপরে বুকে ব্যথা আছে, অন্ডকোষে ব্যথা আছে, এখন ডাউনওয়ার্ড হবে, প্রথম মাথাটা কমবে, তারপর চোখেরটা কমবে। এইটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে। কেন হবে না? জীবনী শক্তির উপরে নির্ভর করে আর মানুষের স্নায়বিক সমস্যার উপরে নির্ভর করে। এটা কনফার্ম নাও হতে পারে, সর্বক্ষেত্রে প্রযোজ্য না, অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য। কথাটা এইভাবে বললে আর কোনো সমস্যা হয় না। দুটো কথা বলে ফেলেছি। 3 নাম্বার কথা হলো, যেমন একটা লোকের অনেক সমস্যা ছিল, ওই রুগীটা দিয়ে বললে আবার আপনার সহজ হবে। ওই প্রথম রুগীটার কথা দিয়া যদি আমি তৃতীয় উদাহরণটা দেই, লক্ষণ প্রকাশ পাওয়ার বিপরীত ক্রমে আরোগ্য হবে। লক্ষণ প্রকাশ পাওয়ার বিপরীত ক্রমে আরোগ্যটার হবে। কিভাবে? ক্রমধারাটা হবে বিপরীত ক্রমে, যেভাবে আসছে তার উল্টো দিকে, যেভাবে আসছে রোগটা তার উল্টো দিকে। তার রোগ আসছিল প্রথমে একজিমাটা চাপা পড়ল, তারপরে তার ভিতরে দেখা গেল সূচিবায়ুগ্রস্ততা, তারপর আমেশা, তারপরে তার ওই পেট খারাপ হতো মাঝে মাঝে, সকালবেলা পার্য সমস্যা হয়েছিল, আঁচিল ছিল, তার কিছু আঁচিল হলো, এবং পরবর্তীতে তার ভিতরে কুটিলতা খুব বেশি দেখা দিল। এরপরে তার মানসিকতা আক্রমণ করলো, এবং সে মানসিক যখন আক্রমণ করলো তখন তার ভিতরে যেসব লক্ষণ, কুটিলতার লক্ষণ বেশি প্রকাশ পেল এবং অহংকারী ভাবটা বেশি প্রকাশ পেল। এটা থুজার একটা ঘটনা বলতেছি, থুজার। আপনারা থুজা ভালো করে পড়লে দেখবেন এই ধরনের। এখন আরেক আমি থুজা প্রয়োগ করেছি। তার মানসিক অবস্থা খারাপের আগে তার ধ্বজভঙ্গ ছিল, যৌন সমস্যাও কিছু ছিল, তার সাথে তো ইম্পর্টেন্সই ছিলই। বিয়ে করতো না, এই জন্য তাকে পরবর্তীতে বিয়ে করানো হয়। আচ্ছা, তো এই অবস্থায় দেখা গেল যে তাকে থুজা প্রয়োগ করা হলো অনেক একেবারে 3 থেকে শুরু করে 5, 7, 8, 9, 10 এরকম প্রয়োগ করার পরে দেখা গেল তার এখন কমবে কিভাবে। প্রথম আরোগ্যটা কোন জায়গায় করবে? আরম্ভ হলো একজিমা, তারপরে তার ইম্পর্টেন্সি ধরেন ধ্বজভঙ্গ, কুটিলতা, তারপরে মানসিক বিভ্রান্তি। তাহলে আরোগ্যটা হবে এই ক্রমে রোগগুলো আসলো।
তার বিপরীত ক্রম কোনটা? মানসিক লক্ষণ। এই যে বিপরীত ক্রমে, এই বিপরীত ক্রম থেকে ভালো হবে, তার মানসিক লক্ষণটা তার ভালো হবে, তারপর তার ধ্বজভঙ্গ ভালো হবে, তারপরে তার অন্য যে পেট সমস্যা যে ছিল এটা ভালো হবে, এবং শেষে গিয়ে একজিমার বহিঃপ্রকাশ হবে এবং সে ভালো হবে। এইভাবে করে মানে এখন যে এই অ্যাগ্রাভেশন, এই যে বৃদ্ধি হলো, এইটা ভালো করবে শেষে। যেই শেষেরটা প্রথম যেটা আরম্ভ হলো তার উল্টো দিক থেকে আরোগ্যটার ধারাটা চলতে থাকবে। এইভাবে করে মোটামুটি 3টা কথা মনে রাখলে আমরা বিষয়টাকে বুঝতে পারি। 50 সহস্রতমিক পদ্ধতি সম্পর্কে অনেক আলোচনা আগে হয়েছে, আর 50 সহস্রতমিক ফোরামের মধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে, ভিডিও ছাড়া আছে, যারা দেখতে পারেন 246 নম্বর সূত্র থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে, আপনারা এই সম্পর্কে ভালো ধারণা করতে পারেন। কিন্তু আমরা সবাই 50 সহস্রতমিক পদ্ধতি করি, ভালোবাসি এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে চেষ্টা করি, সফলতা অর্জন আছে। কিন্তু 50 সহস্রতমিক পদ্ধতির আলোকে পর্যবেক্ষণের কথাটা আপনি কোনো বই পুস্তকে খুব একটা আসেনি, ধারাবাহিকভাবে দু একটা বইতে কিছু কিছু কথা আসছে, মানে উদাহরণ দিয়ে আলোচনা এবং এভাবে আলোচনার টেবিলে আসেনি। তো একটা জিনিস ব্যাপকভাবে যদি আলোচনা না হয় তাইলে আসলে 50 সহস্রতমিক যে আমি প্রয়োগ করব, প্রয়োগ করার পরে পর্যবেক্ষণ সম্পর্কে আমরা সবাই জানি ক্যান্টের দ্বাদশ পর্যবেক্ষণ আছে, খুব জটিল ব্যাপার, সেকেন্ড প্রেসক্রিপশন সেখানে আলোচনা হয়, আমরাও করব এখানে, তো সেখানে হয়, এবং তার আলোকে সহতমিকের আলোকে পর্যবেক্ষণের ধারণা নিয়ে ঔষধ প্রয়োগ করা হয়, এবং সেই ধারণায় আমরা চিন্তা ভাবনা করি। তাতে হয় কি, সহস্রতমিক যদি ওই ধারণায় যদি আমি চিন্তা ভাবনা করি, তাইলে যেমন যে প্রশ্নটা করলেন সেটাও এর সাথে সংশ্লিষ্টই অনেকটা, যে আসলে 50 সহস্রতমিক প্রয়োগ করলে এই ধারাক্রমটাকে মানলে এতক্ষণ যে আলোচনা হলো সেটা, তাহলে পর্যবেক্ষণটা কিভাবে করতে হবে। এইটা আমি সহস্রতমিক ঔষধ না, হোমিও ঔষধ আমি মাঝে মাঝে বলি। হোমিও ঔষধ যদি মানে যা দেখা যায় না, যা অনুভব করা যায় না, যার অস্তিত্বহীন আর কি, যার ভিতরে অস্তিত্ব নাই, ভেষজ কোনো গুণ নাই, ভেষজ কিছু নাই, এগুলো হলো হোমিও ঔষধ। যার রং নাই, আর যেগুলার রঙিন রং আছে, যার মধ্যে ভেষজের পরিমাণগত দিক আছে, যা চোখে দেখা যায় যে বস্তু, ওগুলা হোমিও ঔষধ না, ওগুলা হোমিও ঔষধের নামে কলঙ্কিত একটা অবস্থা। এই কথাটা বলি। এখন অদৃশ্যকে বিশ্বাস না করলে হোমিও ওষুধ বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যায়। তবে আধুনিক যুগে একটা বিষয় আছে যে আমরা অনেকটাই অদৃশ্য নির্ভর বিজ্ঞান নিয়ে এখন বসবাস করি। এটা মাঝপথ থেকে কথা বলি, যার জন্য অদৃশ্যকে অবিশ্বাসের সময় এখন আর নাই। এই আধুনিক যুগে অনেকেই করে না, অনেক বিষয় করে না। এটা ভিন্ন আলোচনা। এই আলোচনায় যদি যে ঢুকতে হয় তাহলে অন্য আলোচনায় চলে যেতে হবে। অনেকেই বিজ্ঞ আছেন, এটা বুঝেন। হোমিওপ্যাথি, কেউ বলে হোমিওপ্যাথি 200 বছর আগানো। হেনিম্যান তার জন্মের সময় থেকে 200 থেকে এখনো আরো 100 বছর আগানো। হোমিওপ্যাথি এখন পর্যন্ত ঔষধ কিভাবে কাজ করে, মেডিসিনের মধ্যে কি আছে এমন যে আরোগ্য করে, এটা এখন পর্যন্ত গবেষণাই হয় না। তাহলে আরো 100 বছর পরে হয়তো হইতে পারে। তার হেনিম্যান তার জন্মের সময় থেকে প্রায় 100 বছর আগানো ছিল। তিনি একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন। অ্যালোপ্যাথি নামটাও দেওয়া কিন্তু হেনিম্যানেরই। আগে এই হেনিম্যানের জন্মের আগে অ্যালোপ্যাথি শব্দটা ছিল, কিন্তু এই নামে চিকিৎসা বিজ্ঞানকে বলা হতো না। এই নামটাও দেওয়া ওই হেনিম্যানেরই। আর হেনিম্যান বিজ্ঞ একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এবং তৎকালীন সময়, এবং সে হোমিওপ্যাথ ছিলেন না। হোমিওপ্যাথ আবিষ্কারের আগে হোমিওপ্যাথ ছিলেন না, এই কথাটা এইভাবে আর কি। তিনি ছিলেন একজন
ওই তৎকালীন চিকিৎসা ব্যবস্থার মহাপণ্ডিত, বিজ্ঞজন, এমডি, এবং চাকরিও করেছেন। সে যারা পারেন জীবনী পড়ে নেবেন। কিন্তু সেই হেনিম্যানের চিন্তাধারা আজকে অদৃশ্য যে আরোগ্য করতে পারে তা প্রমাণিত হচ্ছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে, দৃশ্যমান থাকে না। যাই হোক, তাইলে আমি যে কথাটা বলার জন্য এই কথাটা ভূমিকায় বললাম সেটা হলো আমার এই 50 সহস্রতমিক পর্যবেক্ষণের সংক্ষিপ্ত মনে রাখার জন্য আমি সবসময় একটু চেষ্টা করি যে আপনাদের স্মরণ রাখার জন্য এমন কিছু করা যাতে আপনি বুঝতে পারেন যে এতটুকু মনে রাখলেই তো হয়। যেমন বাতাস, এই শব্দটা মনে রাখলে এটা ইংরেজিতে মনে রাখতে হবে এআর, AIR। এই শব্দটা মনে রাখলে দেখবেন যে রোগী পর্যবেক্ষণ 50 সহস্রতমিকের রোগী পর্যবেক্ষণের সব কথা আপনার চলে আসবে, আপনার মনে পড়ে যাবে। শুধু ব্যাখ্যাটা জানতে হবে, অ্যাব্রিভিয়েশনটা জানতে হবে। এইটা স্মরণ রাখার জন্য একটা কায়দা, কোনো বই পুস্তকে এই কথাটা এইভাবে পাবেন, পাওয়ার কথাও না। তো এআর দিয়ে আমি কি বুঝাতে চাই সেটা একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে কথাটা বলব। অ্যাগ্রাভেশন, এতে অ্যাগ্রাভেশন, আইতে ইমপ্রুভমেন্ট, আর আর এ রিঅ্যাকশন, এই কথাটা বুঝবে। অ্যাগ্রাভেশন, ইমপ্রুভমেন্ট, রিঅ্যাকশন, এই তিনটা কথা যদি আপনি তিনটা শব্দের অ্যানালাইসিস আপনি জেনে যান, তাইলে 50 সহস্রতমিক পদ্ধতির প্রয়োগ, রোগীকে ঔষধ দেওয়ার পরে তার যে পর্যবেক্ষণ করতে হবে কিভাবে, এটা আপনি বুঝতে পারবেন। এখন একটি বিষয় আমি আলোচনা করেই আমি অন্যটায় চলে যাব, কারণ বাকি বিষয়টা ধারাবাহিক আলোচনা করব না। কি আছে এখানে শুধু সেটা আলোচনা করব, যে এই অ্যাব্রিভিয়েশন গুলা কি কি আছে এর মধ্যে, অতটুকু আলোচনা করবো। অ্যাগ্রাভেশনকে জানতে হলে এটা তাত্ত্বিক আলোচনা হবে, কিন্তু এইটা পরবর্তীতে আমি আপনাদেরকে ধরাইয়া দেব আগামী ক্লাসে উদাহরণ সহ। অ্যাগ্রাভেশন কি? ঔষধ আপনি দিলেন, ওষুধ সঠিক নির্বাচন হলো, আপনার কাছে রুগী আসলো, সঠিক নির্বাচন আপনি করেছেন, ব্রায়োনিয়া দিয়েছেন, অ্যাকোনাইট দিয়েছেন, বেলোটোনা দিয়েছেন, রাস্টক দিয়েছেন, যে কোনো ঔষধ দিয়েছেন, সঠিক নির্বাচন। মনে রাখতে হবে আমার সঠিক নির্বাচনের পরে হলো পর্যবেক্ষণ। আর ভুল নির্বাচন হলে তো পর্যবেক্ষণের দরকারই নেই। ভুল নির্বাচন যদি আপনি করেন তাহলে তো একবার রোগী ভালো হবে না। আপনার সঠিক লক্ষণের উপরে সঠিক নির্বাচন হওয়ার পরে এইটা বুঝতে হবে। অ্যাগ্রাভেশন বলতে আমি কি বুঝাতে যাচ্ছি? বৃদ্ধি সাধারণত হতে পারে, কয়ভাবে হতে পারে? বৃদ্ধির ব্যাপারটাই একটা চূড়ান্ত, 3 ভাবে হতে পারে। 3 ভাবে বৃদ্ধি হতে পারে। তো 3 ভাবে বৃদ্ধি হতে পারে কি? একটা হলো সদৃশ বৃদ্ধি, যেই রোগটা ছিল সেই রোগটাই বৃদ্ধি, এটাকে সদৃশ বৃদ্ধি বলা হয়। যে রোগটা ছিল, অথবা আপনি ব্রায়োনিয়া দিচ্ছেন, ব্রায়োনিয়াই শো করতেছে, ব্রায়োনিয়া দিতেছেন, ব্রায়োনিয়ার লক্ষণই আপনি রোগীর কাছ থেকে আবার ফিরে পাচ্ছেন। ঠিক এইটা প্রতিধ্বনি হচ্ছে আর কি। যেমন কার্বোভিজ দিচ্ছেন, কার্বোভিজই কথা বলতেছে, এটা হলো সদৃশ বৃদ্ধি। এই বৃদ্ধি যদি হয় তখন কি করতে হবে, এই রোগী এইভাবে বৃদ্ধি হলে কি করতে হবে সেটাই আলোচনা হবে। নতুন লক্ষণ প্রকাশ করতে পারে, নতুন কোন লক্ষণ, যেমন আপনি ব্রায়োনিয়া দিয়েছেন, ব্রায়োনিয়ার লক্ষণ, রোগীর জ্বর আছে, জ্বর তো কমলই না, বরঞ্চ তার ভিতরে আবার পাতলা পায়খানা দেখা দিল, তার আরো ভমিটিং দেখা দিল, তার অন্যরকম একটা সমস্যা দেখা দিল, মাথাটা প্রচন্ড, যদিও ব্রায়োনিয়ার মধ্যে মাথা ব্যথা আছে প্রচন্ড, চোখটা লাল হয়ে গেল, কেমন? এইভাবে করে যদি অন্য লক্ষণ যা নাই, রোগীর মধ্যেও যে লক্ষণ নাই, ঔষধের মধ্যেও যে লক্ষণ নাই, নতুন লক্ষণ প্রকাশ করলে তখন কি করতে হবে? তখন ওষুধ বন্ধ করে দ্বিতীয় প্রেসক্রিপশন করতে হবে। সংক্ষিপ্ত কথা, এটার উদাহরণ দিয়ে বুঝাবো আর কি, এই জন্য আমি এখানে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছি। বিসদৃশ লক্ষণ, সদৃশ লক্ষণ না, উল্টো লক্ষণ প্রকাশ করছে, সেখানেও আপনাকে ঔষধ পরিবর্তনের চিন্তা ভাবনা করে ভালো করে পর্যবেক্ষণ করে করতে হবে। এই হলো এ দ্বারা আমি 3টা কথা বুঝাতে যাচ্ছি, এবং এটা সামনের আলোচনাগুলো এগুলো চলতে থাকবে। 3টা কি মনে রাখবেন? সদৃশ বৃদ্ধি, নতুন লক্ষণ প্রকাশ করে,
নতুন লক্ষণ প্রকাশ করবে, আর হলো বিসদৃশ বৃদ্ধি। এইটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। এই হলো এতে এটা বোঝানো হয়েছে। আই ইমপ্রুভমেন্ট, উন্নতি। উন্নতিটা কি হয়? রোগের উন্নতি যদি দেখা যায় কয় ভাবে দেখা দিতে পারে। তরুণ রোগে, এটা মনে রাখেন, খুব সহজ কথা, এটা কঠিন না। তরুণ রোগে, জটিল রোগে, দুইটা রোগই হতে পারে। তো তরুণ রোগে যদি দেখা যায় কি হয়, উন্নতি দেখা দিতে, প্রচন্ড উন্নতি, তখন ওষুধ বন্ধ করতে হবে। যে কোনো সহস্রতমিক হলেও বন্ধ করতে হবে, সহস্রতমিক হলেও বন্ধ করতে হবে। সহস্রতমিক হলেও দেওয়া যাবে না। এক ডোজ দিচ্ছেন, ডায়রিয়া রোগী এক ডোজ দিচ্ছেন, ভালো হয়ে গেছে, অথবা আর্সেনিকের রোগী এক ডোজ দিচ্ছেন, ভালো হয়ে গেছে, আর্সেনিক আর দেওয়ার দরকার নেই, এক ডোজই ভালো হয়ে যাবে। এই ঠান্ডায়, বর্ষায়, শীতে ভিজে আসছে, রাস্টক্সের রোগী, রাস্টক দিচ্ছেন এক ডোজে ভালো হয়ে গেছে, আপনি দ্বিতীয় ডোজ আর প্রয়োগ করবেন না। যদি করেন তাহলে অ্যাগ্রাভেশন হবে। অনেকেই ঘটে 7 দিন খাইতে বলে, এই আমাদের দোষ আছে। এখন রুগী, এখানে একটু কথা বলি যে রুগীকে সন্তুষ্ট করাটাও একটা কাজ। ডাক্তারের একটা কাজ হলো রুগীকে সন্তুষ্ট করা। আপনার হঠাৎ করে ঠান্ডা লাগছে, বর্ষায় ভিজে, তারপরে হাত পা ব্যথা করে, প্রচন্ড জ্বর হয়েছে, আপনি রাস্টক দিয়ে দিলে এক ডোজই ভালো হয়ে যাবে। 7 ডোজ আপনি সহস্রতমিক ঔষধ বানাবেন 7 ডোজ, কিন্তু এক ডোজই ভালো হয়ে গেল। এখন দ্বিতীয় ডোজ আপনি খাইতে যদি নিষেধ করেন, কি এক ডোজে, তারপর রাখলেন আপনি 100 টাকা বা 200 টাকা, দূর, ওই ডাক্তারের কাছেই যাবো না, এক ডোজের ওষুধ এমনি খাওয়াই দিলে কমে যেত, তাহলে আর ডাক্তারের কাছে যাই কেন? এই এই একটা ঝামেলা আছে। এই আপনাকে তো বেঁচে থাকতে হবে, আপনাকে তো আপনার চেয়ার ঠিক রাখতে হবে। এইভাবে আমি কথাটা বলি যে আপনি ডাক্তার, হোমিও ডাক্তারদের আবার ভিজিট দেয় না, অনেকেই দেয় না, চাইলে বলে যে হোমিও ডাক্তারের আবার ভিজিট আছে, আমি নেই, আমি বলেই নেই, আমি জটিল রুগীর 800 টাকা ভিজিট নেই, অন্যান্য 500 টাকা নেই, ভিজিট বলেই নেই। এবং হোমিও ডাক্তারদের এটা চালু করা উচিত। তার যা হোক, তার একটা মান সে নির্ধারণ করে নেবে যে আমি এই ভিজিটটা নেব, ফি নেব। ফি ছাড়া চিকিৎসা করাটা, এটা নিজের উপরে মনে হয়, নিজের উপরে নিজে ডাক্তার অত্যাচার করতেছে, ওষুধের দামের সাথে নিচ্ছে, অর্থাৎ এইটা আর ঠিক না। আর রুগীরাও এভাবে অভ্যস্ত, ফি দিতে চায় না। তো এইভাবে করে তরুণ রোগে এক ডোজে ভালো হয়ে যায়। জটিল রোগে 50 সহস্রতমিক ঔষধ, আমি কিন্তু 50 সহস্রতমিক ঔষধ আলোচনা করতেছি। জটিল রোগে যদি দ্রুত উন্নতি দেখা যায়, উন্নতি হতে থাকে, তাইলে আপনার বিজ্ঞতা অনুযায়ী, আপনার চিন্তা অনুযায়ী আপনি ব্রায়োনিয়ার একটা রোগীকে ব্রায়োনিয়া দিচ্ছেন, অনেক দিনের জ্বর, টাইফয়েডও ছিল, কোষ্ঠকাঠিন্য ছিল, আর পানির পিপাসা অধিক ছিল, অধিক সময় পর পর পানি খেত, এইরকম একটা অবস্থা ছিল। এই অবস্থায় আপনি কি করবেন? আপনি ব্রায়োনিয়া দিয়েছেন। ব্রায়োনিয়া দিলে, ব্রায়োনিয়া এক ডোজ দিচ্ছেন, একটু কমছে, তেমন একটা কমে না, দ্রুত অত উন্নতি হচ্ছে না, একটু কমলো, তাইলে এখন কি করবেন আপনি? এখন কি ঔষধ বন্ধ করে দেবেন? না, সহস্রতমিকে কিন্তু এরকম উন্নতি দেখা দিলে 2-3 ডোজ দিয়ে অ্যাগ্রাভেশন হয়, তারপরে বন্ধ করে বা খাইতে যা বলে, এটা ঠিক না। এখানে সহস্রতমিক ঔষধ করবেন কি, এক ডোজ একবার, 2 বানায় আপনি রোজ একবার করে খেতে। এটা ডাক্তারের অভিজ্ঞতা, হেনিম্যান এখানে আটকিয়ে রাখেনি ডাক্তারদেরকে, আপনার অভিজ্ঞতা এখানে কাজে লাগাবেন। সেখানে হলো একবারও দিতে পারেন রুগীকে, ডোজ 2 বারও দিতে পারেন। সাধারণত 2 বার দিয়ে, একটু তরুণ অবস্থা হলে 2 বার দিতে পারেন। আর যদি দেখেন যে জটিল অবস্থা, দীর্ঘদিনের পুরানো রোগী, তাহলে ডেইলি একবার 2 খেলে তার অবস্থাটা অবজার্ভ করবেন। 7 ডোজ খাওয়ার পরে সে আপনার কাছে আসবে। ধীরে ধীরে ঔষধটা দিতে হবে। এখন ধীরে ধীরে ঔষধটা দিলে বলে কখন থামবো, এই প্রশ্নটা আপনারা করতে পারেন। আবার স্যার বললেন ধীরে ধীরে ঔষধ দিতে হবে, থামবো কখন? ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো লক্ষণ, বিসদৃশ লক্ষণ প্রকাশ না করে, অথবা যে ঔষধ দিতেছেন সেই লক্ষণের প্রকাশ না করে। বৃদ্ধি দেবে, তবে যেই লক্ষণ নিয়ে আপনি চিকিৎসা শুরু করেছেন, সেই লক্ষণ যদি দেখা যায় যে অল্প অল্প ওই লক্ষণগুলোই ফিরে আসতেছে, ওই লক্ষণগুলোই দেখা যায়, 280 নম্বর অ্যাফোরিজম করে দেখবেন, 280 নাম্বার অ্যাফোরিজমের কথার সাথে এটা মিল আছে, যে তখন হলো কি ঔষধ দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে তার যেন আবার জ্বর আসছে, পিপাসাটা যেন আবার বৃদ্ধি হচ্ছে, শরীর ভেঙে চলে যাচ্ছে, ভালো লাগতেছে না, শুয়ে থাকলে তার ভালো লাগে, একটু দেখা দিল, তখন আপনি বুঝবেন কি
যে ঔষধ আসলে আর এই রোগীর জন্য আর ব্রায়োনিয়ার প্রয়োজন নাই, ব্রায়োনিয়া তার সম্পূর্ণ আরোগ্য হয়েছে, এখন ঔষধ বন্ধ করলেই রোগী ভালো হয়ে যাবে। ঠিক ওই যে প্রশ্নটা আগে করেছিলেন যে একজিমা আসার পরে আমি কি করব, ধীরে ধীরে ঔষধ দেওয়ার পরে পরে আপনি কি করলেন, একটা পর্যায়ে গেলেন, তার পূর্ব অবস্থাটা আবার ফিরে আসলো, একজিমা আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে দেখলেন আপনি, তাইলে আপনি বুঝলেন কি থুজায় একজিমা আছে, আপনি চিন্তা করবেন যে আর যেই পর্যন্ত আমি গিয়েছি, যে পর্যন্ত গিয়েছি আর প্রয়োজনীয়তা নাই, ঔষধ ওখানে স্টপ করে দিতে হবে, অবজারভেশন রাখতে হবে, দেখতে হবে কতদিন পরে তার এই বৃদ্ধিটা থামে। যতদিন পরে বৃদ্ধিটা থামে ততদিন পরে আর ততদিনের মধ্যে কোনো ডোজ দেওয়া যাবে না। যখন বৃদ্ধিটা তার থেমে গেল, আস্তে আস্তে টান ধরলো, টান ধরার পরেও ঔষধ দেওয়া যাবে না, টান ধরার পরে আপনি অপেক্ষা করবেন 1 মাস 2 মাস, বলে এর মধ্যে কি ঔষধ দেবো না, তাহলে তো আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায় যাবে, আমরা তো না খেয়ে মারা যাবো। কিছুদিন চালাবেন ফাইটম, অনাহুত ভাবে ঔষধ দেওয়া আসলে রোগীকে বিরক্ত করা, রোগীর কাছ থেকে এভাবে জুলুম করাও ঠিক না। যার জন্য আপনি ধীরে ধীরে ওখানে বন্ধ করে দেবেন, তারপরে রোগীকে বলে দিতে হবে যদি আবার দেখা যায় তাহলে তুমি আমার কাছে এসে। শেষ দিকে ওই আরেক বলছিলেন মামুন সাহেব যে কথাটা প্রশ্ন করলেন, সেটা হলো শেষের দিকে দেখা যাবে এটা তো সাইকোটিক আসলো, সাইকোটিকের পরে তার খোঁজপাসরা দেখা দিতে পারে, কারণ লাস্ট ফিনিশিংটা সোরায় গিয়ে ফিনিশিংটা হয়, সোরার কিছু সিমটম তার মধ্যে দেখা দিতে পারে। যদি দেখা দেয় সেই মুহূর্তে আপনি সালফার দীর্ঘদিন পর পর, কিভাবে দেবেন, দীর্ঘদিন পর পর 1 ডোজ করে সপ্তাহে 1টা ডোজ 50 সহস্রতম ওষুধ দিতে পারেন। এই বিষয়টা এই। তাহলে দুটা কথা। 3 নম্বরে আছে দুটা কথা, যেটা ইমপ্রুভমেন্টে দুটা দিক, একটা হলো তরুণ রোগীর ক্ষেত্রে বলেছি, জটিল রোগীর ক্ষেত্রেও বলেছি, আর ধীরে ধীরে যদি উন্নতির ক্ষেত্রে বিচক্ষণতার সহিত ওষুধ প্রয়োগ করতে হবে, এই দুটা কথা। ইতিমধ্যে আমরা দুটি বিষয় আলোচনা করেছি, অ্যাগ্রাভেশন সম্পর্কে, ইমপ্রুভমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। এবার রিঅ্যাকশন সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ঔষধ প্রয়োগের পরে আমাদের লক্ষ্য করা উচিত লক্ষণ অপরিবর্তিত থাকছে কিনা, যদি অপরিবর্তিত থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের ঔষধ প্রয়োগের নিয়ম কানুন মেনে ঔষধ প্রয়োগ করতে হবে, যা পরবর্তীতে আলোচনা হবে। তেমনিভাবে সাধারণ প্রতিবন্ধকতাও থাকতে পারে, অথবা বায়োজামেটিক প্রতিবন্ধকতাও থাকতে পারে, এগুলো তলিয়ে দেখা দরকার। অর্থাৎ পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা এআর মনে রাখবো, এআরের মধ্যে 8টি বিষয় আছে, অ্যাগ্রাভেশনের 3টি বিষয় যা পূর্বে উল্লেখ করা হয়েছে, ইমপ্রুভমেন্টের ভিতরেও 3টি বিষয় আছে যা আলোচনা করা হয়েছে, এবং রিঅ্যাকশন সম্পর্কেও মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। এই ধারণাগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিশদভাবে আরও ব্যাখ্যা করার চেষ্টা করব। খুব সংক্ষেপে দেখেন, অনেকে মনে করেন যে রোগ নিয়ে আলোচনা হওয়া দরকার, প্র্যাকটিক্যাল আলোচনা। তো প্র্যাকটিক্যাল কি আসলে? প্র্যাকটিক্যাল আলোচনা এটা, যেটা আমি রোগীর ক্ষেত্রে রোগীকে ঔষধ, আমাদের প্র্যাকটিক্যালটা কি? আমাদের প্র্যাকটিক্যাল হলো আমার ভিতরে আগে জ্ঞান থাকবে। প্র্যাকটিক্যালের মধ্যে সবই প্র্যাকটিক্যাল না, একটা হলো জ্ঞান থাকতে হবে আমার। যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি ফার্মেসিতে চাকরি করি, আর একটা রুগী আসলে সব ওষুধ দিয়ে দেয় এক ফোঁটা করে আপনারা খাইতে থাকেন, তাহলে এইটাকে প্র্যাকটিক্যাল বলে না। আগে নলেজ থাকতে হবে, বিষয়টা সম্পর্কে আগে নলেজ থাকতে হবে, তারপরে সেটা যথাযথ প্রয়োগের পদ্ধতিটা জানতে হবে। নলেজ থাকতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা থাকতে হবে, তারপরে প্র্যাকটিক্যাল অবস্থাটায় আমাকে যেতে হবে। আমি এটাকে ক্যাপ বলি, ক্যাপ। কেতে নলেজ, এতে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইড, যাই বলেন আপনি, আর পিতে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা অনেক পরের ব্যাপার।
তো প্র্যাকটিক্যালের সাথে আবার জড়িত আছে কে কে? ডাক্তার, রুগী আর রুগীর লক্ষণ, ঔষধ। ডাক্তার, রুগী আর ঔষধ প্র্যাকটিক্যালের সাথে জড়িত আছে। তো আমার আগের কথাটা যদি আপনি সব যোগ করেন তাহলে দেখবেন নলেজ আমার অর্জন করতেই হবে, আমাকে অ্যাপ্লিকেশনটা জানতে হবে, আর প্র্যাকটিসের জন্য যেটা দরকার, ডাক্তার তো আমি আসি নলেজ নিয়ে সবকিছু নিয়ে, তারপরে আপনি চেয়ারে বসা আছেন, তারপরে ঔষধ লাগবে, আপনার ঔষধ প্রয়োগ পদ্ধতিটাকে আপনি জানবেন, ঔষধ দেওয়া। আর রুগীর কাছে রুগী লাগবে, রুগী ছাড়া হবে না। তো রুগী লাগবে মানে কি, এখান থেকে একটা কথা নেন, রুগী আর ম্যাট্রিয়া মেডিকা কিন্তু একই কথা। একজন রুগী আপনার চেয়ারে বসা, আসলে ম্যাট্রিয়া মেডিকা আপনার চেয়ারে বসা, অর্থাৎ একটা ঔষধ আপনার চেয়ারে বসা। আপনার সামনে 3 জন রুগী আছে, 3 জন রুগী হলো 3টা ঔষধ, ম্যাট্রিয়া মেডিকা থেকে 3টা ঔষধ আপনার চেয়ারে চেম্বারে বসা আছে। এখন এইটাকে যদি আপনি বুঝতে পারেন তাই তো আসলে আপনার এই প্র্যাকটিক্যাল হলো। এইখানে প্র্যাকটিক্যালের কথাটা এইখানে। অনেকে প্র্যাকটিক্যাল বুঝাতে গিয়ে একটু ভুল বোঝেন এবং ভুল বুঝান, দুটা। কি প্র্যাকটিক্যাল বলতে বোঝায় হাতে কলমে স্যার একটু ধরাইয়া দেন যে এই রুগীটা এই রোগ নিয়ে আসছে, কি কি ওষুধ দিলে ভালো হবে, এর নাম প্র্যাকটিক্যাল। মানে অর্থটাকে এমন বিকৃতি করছে বর্তমান সমাজে যে আসলে সবাই প্র্যাকটিক্যাল চায়, তার ভিতরে নলেজই নাই, তো কি প্র্যাকটিক্যাল চাইবে সে? 3 জন রুগী বসা আছে, সে বোঝেই না যে ম্যাট্রিয়া মেডিকা বসা আছে, সে বোঝেই না যে 3টা ঔষধ বসা আছে, এই ওষুধগুলাকে চিহ্নিত করতে পারতেছে না। তাহলে তার বাক্সের মধ্যে যত ওষুধ থাক, সে কাকে কোনটা দেবে? তাহলে প্র্যাকটিক্যাল হওয়ার জন্য প্রথমত যে যা দরকার, একেবারে প্রথম দরকার 1 নম্বরে, সেটা হলো রুগী। রুগী মানে ম্যাট্রিয়া মেডিকা, ম্যাট্রিয়া মেডিকার থেকে মানে ঔষধ চিত্র। একদম নোট করে নেন। প্র্যাকটিক্যালের জন্য প্রথম দরকার রুগী, রুগী মানে রোগ চিত্র, আর এর সমষ্টি হলো গিয়া ম্যাট্রিয়া মেডিকা। তাইলে ম্যাট্রিয়া মেডিকা অধ্যয়নের বিকল্প কোনো রাস্তা নাই। আর লাগবে এতক্ষণ যে আলোচনা করলাম এই প্র্যাকটিক্যালের একটা দিক, সেটা হলো নলেজ লাগবে। কিসের? অ্যাপ্লিকেশনের নলেজ। নলেজ লাগবে আপনি যেভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করতে চান, মেডিসিন প্রয়োগ কিভাবে করতে হবে তার ধারাক্রম আপনাকে সম্পূর্ণভাবে জানতে হবে। তারপরে আপনি একজন বিজ্ঞ ডাক্তার হতে পারবেন। এটা হলো গিয়া প্র্যাকটিক্যালের মূল অর্থ। আমরা এই জিনিসটা বুঝি না, না বুঝে আমরা কি করি, এমন বই কিনি যে বই নষ্ট করে দেয় হোমিওপ্যাথিকে। অব্যর্থ মাদার টিংচার, অব্যর্থ রোগ আরোগ্য বিধান, এই নামে বই আছে। এই বইগুলা কিনে কি করে, সাদা স্রাবের ওষুধ লেখা দিছে ওইখানে, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, পাঁচটা করে, 3টা করে, এইগুলা কিভাবে প্রয়োগ করতে হবে এগুলা জানায় দেন, এগুলো আলোচনা করেন। আছে আলোচনা এরা করে বা ইয়ে করে, এইভাবে আলোচনা করে আপনি কোনোদিনই ডাক্তার হতে পারবেন না। যেভাবে ডাক্তার হতে পারবেন আমি সেভাবে আলোচনা করছি। এই আলোচনা যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আমার কিছু করার নাই। তো আমি এখন যে আলোচনাটা করব, মনে করেন 3টা রুগী আপনার সামনে চেয়ারে বসা আছে, বা একবারে তো দেখবেন না, বারবার দেখবেন, কিন্তু 3টা রোগীর লক্ষণের কিছু মিল আছে। 3টা রোগী একেবারে মনে হয় অলস প্রকৃতির, কোনো মানে কার্য স্পৃহা নাই, মনে কোনো বাসনা নাই, নড়াচড়া করতে পারে না। দেখলেই বোঝা যায়, এটা দেখার জন্য বই পড়া লাগে না যে লোকটা যেন কেমন টাইপের, অলস প্রকৃতির, কাজ করতে পারে না, উঠতে বলে উঠে না। আমার চেয়ারে যে বসছে সে বসতেও অনেক সময় লাগালো, কেমন তার কাছে যে রিপোর্ট আছে সেটা দেখাতে গিয়ে সে 2 মিনিট সময় ব্যয় করলো, এরকম। আর এই যে দেখাতে গেল বা বসলো 3 জন লোকের কথাই আপনি কল্পনা করেন, 3 দিনের হোক বা 1 দিনের হোক, ঘুম ভাব, বেশ ঘুম, মানে ওই
কাগজ বের করতেও ঘুমায়, কথা বলতেও ঘুমায়, মানে ঘুম ঘুম ভাব তার সর্বসময়। সে নিজেও বলে স্যার আমার একটু ঘুম বেশি, আমি যেন ঘুমের থেকে মানে খুব ঘুম ঘুম ভাব আমার বেশি হয়, একেবারে অলস প্রকৃতি। মা ছেলেকে নিয়ে আসে বলো স্যার খালি ঘুমায়, কাজ করতে বলে না, কিছু করতে পারে না, কাজের জন্য তারা দিলেও শোনে না, কিন্তু ঘুম তার আছেই। এই হলো অবস্থা। এইরকম অবস্থায় আপনার কাছে এতটুকুই ধরে রাখেন, এর বেশি আর বললাম না। তো এইখানে আপনি তার কাছ থেকে আপনি কিছু কিছু তথ্য নেবেন। যেহেতু আমি ম্যাট্রিয়া নলেজ আমার কাছে আছে, যিনি ডাক্তার তার কাছে আছে, যার জন্য তার ঠিক আছে তথ্য নেবেন। আপনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি যখন ঘুমান তখন ঘুম যে বেশি, ঘুমাতে না ঘুমালে কি অবস্থা হয়? বলে স্যার আমি না ঘুমিয়ে পারি না, আমার নিদ্রালুতার ভাব আসবেই। চোখটা প্রায় আটকায় না, অর্ধ নিমিলিত, মানে অর্ধেক বন্ধ হয়। ঘুম থেকে জাগানো তাকে খুব কষ্টকর, ঘুম থেকে জাগানো খুবই কষ্টকর। সামান্য শব্দে তার ঘুম ভেঙে যায়, ব্যাহত হয়, সামান্য শব্দ ব্যাহত হয়। কখনো কোনো অভিযোগ করে না, তার ভিতরে কোষ্ঠবদ্ধতা আছে বলে কার্য কঠিন। এরকম গরমে বৃদ্ধি, গরমে তার ঘাম টাম দিয়ে ফেলায়, খুব সে গরম কাতর। আপনি জানলেন সে গরম কাতর, বাস এই পর্যন্তই জানলেন, এর বেশি আপনি জানতে পারলেন না। কখনো কোনো অভিযোগ করে না, এতটুকু জানলেন। এই প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি আপনার জানলেন যে সেও ঘুম ভাব আছে, তারও প্রচন্ড ঘুম, অতিরিক্ত ঘুম, ঘাম এবং দুর্বলতাও তার আছে, তারও দুর্বলতা আছে, নিদারুণ দুর্বলতা, খুব দুর্বল সে। শ্বাসকষ্ট আছে, তার সাথে একটু শ্বাসকষ্ট আপনি যোগ করে দিলেন, শ্বাসকষ্ট আছে। কিন্তু এই পিপাসাহীন, এর ভিতরে আবার পিপাসা নাই, এর ভিতরে তেমন কোনো পিপাসা নাই। আবার দেখেন মুখমণ্ডলের দিকে তাকাইলেন, আপনি দেখলেন যে একটু নীলাভ ভাব, ঘাম আছে, নীল নীল ভাব দেখা যায়, ঘাম আছে। আর চেহারার দিকে তাকালে একটু ক্রুদ্ধ ভাব। আর শিশু যদি হয় তাকে কোলে, সে কিছুক্ষণ পরে বসে থাকতে পারে না, সে কোলে উঠতে চায়। আপনি জানতে চেয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ছোটবেলায় টিকা, আজকাল তো জিজ্ঞাসা করার দরকার করে না, সবাইরই টিকা দেয়, কেমন টিকা দেওয়া ছিল। এই হলো দ্বিতীয় জন। তৃতীয় জনের কাছে সেও ঘুম ঘুম ভাব, সেও ঘুম ঘুম ভাব, বেশ আবার শীত কাতর, শীতের সমস্যা, এও পিপাসাহীন, আগেরটাও পিপাসাহীন, এ পিপাসাহীন। আর প্রথমটা সম্পর্কে কিছু তেমন একটা বোঝা যায়। মুখ খুব শুষ্ক, একেবারে আঠার মতো লাগে, জিহ্বাটা তালুর সাথে লেগে যায়, একদম আঠার মতো। কিন্তু তার ওই ঘুম ঘুম ভাব আছে আর পিপাসাহীনতা আছে। কেমন কিছুক্ষণ পর পর তার অজ্ঞান হওয়া একটা স্বভাব, আপনি মানে কয়েকদিন পর পর অজ্ঞান হয়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মূর্ছা ভাবটা আছে। এবং হতচকিত ভাব, অর্থাৎ কি যে বলতেছে কি বলতেছে না, এই অবস্থাটা ভেবাচাকা খাওয়া ভাব, সোজা কথা এইরকম। বা কি বলবে সে বুঝতে পারছে না, দ্বিধাগ্রস্ত। নিদ্রালুতা, তন্দ্রালুতা এগুলা তার আছে, মুখের অভ্যন্তর শুকিয়ে যাওয়া। এখন আপনি কি করবেন? যদি আপনি ম্যাট্রিয়া জানা না থাকে তাহলে তো আপনি কয়টা ওষুধ দেবেন, ফাইল প্যাটার্ন বের করবেন। আর যদি ম্যাট্রিয়া জানা থাকে, এটা হলো প্র্যাকটিক্যাল, ম্যাট্রিয়া জানা থাকে, আপনি দেখবেন যে সে ঘুম থেকে জাগানো কষ্টকর, ঘুম সামান্য আঘাতে ব্যাঘাত হয়, গরম কাতর ঔষধ, কোষ্ঠবদ্ধতা আছে, আপনি পেয়ে গেলেন। আর কি আরেকটা পেলেন, নাসিকা ধর্মীরা ঘুমাইলে তার নাক ডাকে, সেটাও আপনি পেয়ে গেলেন। তাইলে তো মহা মূল্যবান জিনিস পেয়ে গেলেন। আপনি ওপিয়াম তাকে দিয়ে দেবেন, ওপিয়াম দিয়ে দেবেন। ওপিয়াম দেওয়ার পরে এই প্রথম ব্যক্তিকে আপনি ওপিয়াম দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর পরবর্তী দ্বিতীয় জন যে, সেও ঘুম কাতুরে, কাতরতা, উভয় কাতর, উভয় দিকে ঠান্ডা গরম কোনোটাই ভালো পায় না, পিপাসাহীন, তারও পিপাসা নাই, মুখমণ্ডল নীলাভ, ঘর্মত্ব, এখানে শ্বাসের কষ্ট আছে। এই অবস্থায় শিশু হোক বড় হোক, অ্যান্টিম টার্ট ওষুধটা আপনি প্রয়োগ করতে পারেন। তৃতীয় নম্বরে যেহেতু মূর্ছা জড়িত আছে আর
সবচেয়ে পিপাসা, এখানে পিপাসাহীনতা একটা বিরাট বিরাট ফ্যাক্টর। এবং শুধু পিপাসাহীনতা বিরাট ফ্যাক্টর না, মুখটা শুকিয়ে যায়। কিরকম? এমন ভাবে শুকায় যে তালুতে তার জিহ্বা লেগে যায়, সে খুলতে গিয়েও কষ্ট হয়, মুখ শুষ্ক কিন্তু পিপাসাহীন। শুষ্ক হলে তো পিপাসা বেশি থাকার কথা না, এরকম। নাক্স মক্স একটা ওষুধ আছে। তাইলে এই 3টা ওষুধ, আমি আরেকটু সময় নিয়ে কথাগুলো বলতে পারতাম, কিন্তু সেটা সময়ের দিকে তাকিয়ে আমি আরেকটু সময় নিলাম না, একটু তাড়াহুড়া করলাম, নাহলে বন্ধ হয়ে যেত। তাইলে 3টা ওষুধের চিত্র আপনাদের সামনে পেশ করলাম, একটা ওপিয়াম, একটা এন্টিমটার্ড, আর একটা নাক্সমক্স। আগামী সপ্তাহের মধ্যে এটা পড়বেন আপনি। এইটা পড়া দেওয়া, এখন এইটা প্রয়োগ করলে, এখন প্রয়োগ করা, তরুণ লোকে প্রয়োগ করলে আমার কোন লক্ষণটা কিভাবে আসলে, কিভাবে আমি ঔষধ দেব, কিভাবে থামবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ ঔষধ আলোচনা করব এবং কিভাবে দেব, থামবো, ওইটা আলোচনা করব। আর আমরা প্রয়োগের পরে যে পর্যবেক্ষণের পরে কিভাবে, সেখানে কিছু রেফারেন্স দিয়ে আমরা প্রত্যেকটা, যদি একটা পারি একটা ব্যাখ্যা করব, তারপরে আমি এইভাবে আলোচনাটা করব। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনার সমাপ্তি এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।